আওয়ামী লীগ নেতা এমপি আনার হত্যাকাণ্ড নিয়ে কয়েক রকমের প্রশ্ন ছিল। সবচেয়ে বড় প্রশ্নটি ছিল স্বর্ণ চোরাচালান। তারপরের প্রশ্নটি ছিল আওয়ামী লীগের নেতাদের এর সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা। মাঝখানে একটা তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছিল একজন এডিসিকে, যিনি দায়িত্বে ছিলেন, তাৎক্ষণিকভাবে বা হঠাৎ করে তাকে বদলি করে দেওয়া। তিনি সম্ভবত বিদেশে ছিলেন। বদলি করে দেওয়া প্রশ্নটা এসেছিল যে তাকে হঠাৎ করে বদলি করে দেওয়া হলো কেন, তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো কেন মামলা প্রক্রিয়া থেকে। আবার এই প্রশ্নটা চাপাও পড়ে গিয়েছিল যখন দেখা গেল যে আনার হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের স্থানীয় নেতারা সম্পৃক্ত এবং সেই সমস্ত নেতাদের নাম আসছে জবানবন্দিতে। শিমুল ভূঁইয়া নাম বলছেন, আরেকজন আওয়ামী লীগের নেতা নাম বলছেন, বড় বড় নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই সময়ে এসে আবার প্রশ্নটা তৈরি হলো যে না, আওয়ামী লীগের নেতারা জড়িত, তাদেরকেই তো গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকেই তো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সুতরাং তদন্ত প্রক্রিয়াটি হয়তো সঠিকভাবেই চলছে, ঠিকমতোই চলছে। এই তদন্ত প্রক্রিয়া নিয়ে আবার আরেকবার প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নটি তৈরি হয়েছে যে এখন জানা যাচ্ছে যে স্বর্ণের চোরাচালান নিয়ে আখতারুজ্জামান শাহীন এবং আনোয়ারুল আজিম আনার, এমপি আনোয়ারুল আজিম আনারের মধ্যে যে বিরোধ, সেই বিরোধের নানাবিধ ধরন এখন প্রকাশিত হচ্ছে। একটি প্রকাশিত হচ্ছে যে আখতারুজ্জামান শাহীন যে স্বর্ণের চোরাচালানগুলো ভারতে পাঠাতেন, হঠাৎ করে সেই স্বর্ণের চোরাচালানগুলো, বড় বড় চোরাচালানগুলো, বেশ কিছু চোরাচালান ধরা পড়ে। 3 কেজি, 4 কেজি, 5 কেজি স্বর্ণ ধরা পড়ে। এই ধরা পড়ার জন্যে আখতারুজ্জামান শাহীন মনে করছিলেন যে আনোয়ারুল আজিমের লোকজন তাকে ধরিয়ে দিয়েছেন, এই কারণে আনোয়ারুল আজিমের উপরে তার রাগ ছিল, ক্ষোভ ছিল। আবার একই রকমভাবে আনোয়ারুল আজিমেরও কিছু চালান ধরা পড়ে ভারতে যাওয়ার সময়, সেগুলো নিয়েও আনোয়ারুল আজিমের অন্যদের প্রতি রাগ ছিল, ক্ষোভ ছিল। তো এই রাগ ক্ষোভ হত্যাকাণ্ডের পর্যায়ে চলে যায় কিনা, এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত হয় কিনা, সেগুলো একটু বিষয়। আর এই হত্যাকাণ্ডের সঙ্গে যে জায়গাটি নিয়ে এখন পর্যন্ত আলোচনা, যে ওই যে স্বর্ণের চোরাচালান ধরা, একজন আরেকজনের আখতারুজ্জামান শাহীনের চালান ধরিয়ে দিচ্ছেন, আবার আখতারুজ্জামান শাহীনের লোকজন আনোয়ারুল আজিমের স্বর্ণের চোরাচালান ধরিয়ে দিচ্ছেন, এটা নিয়ে স্থানীয় রাজনীতিতে ওপেন সিক্রেট ব্যাপার ছিল, আলোচনা, তর্ক বিতর্ক, এবং কি একাধিক হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। গুলি করে হত্যা করা হয়েছে, এক পক্ষ আর এক পক্ষের লোকজনদের গুলি করে হত্যা করা হয়েছে। এগুলো সেই সময়ে গণমাধ্যম সহ কোথাওই বড় করে আলোচনায় আসেনি। এখন এসে যে আলোচনাটাই আসছে যে সে মূলত শিমুল ভূঁইয়ার স্বীকারোক্তি, চরমপন্থী নেতা, যার স্ত্রী আওয়ামী লীগের খুলনা অঞ্চলের জেলা পরিষদের সদস্য, সেই শিমুল ভূঁইয়ার স্বীকারোক্তি থেকে রাজনীতিবিদদের নাম এসেছে। আওয়ামী লীগের ঝিনাইদহ সাধারণ সম্পাদক, আরও একাধিক নেতার নাম এসেছে। কিন্তু এখানে আরেকটা কথা যেটা এখন বলা হচ্ছে, যে এত কিছু ঘটে যাচ্ছে, এই স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে, স্বর্ণ চোরাচালানের সুবিধা এবং এটাকে কেন্দ্র করে গোলযোগ শুধুমাত্র রাজনীতিবিদরা করেননি, এর সঙ্গে ব্যবসায়ীরা সম্পৃক্ত এবং বড় বড় ব্যবসায়ীরা সম্পৃক্ত। এবং রাজনীতিবিদরা যারা সম্পৃক্ত তার বাইরেও বড় রাজনীতিবিদ আছেন। খুলনা অঞ্চলের রাজনীতির যারা নীতি নির্ধারক, তারা এই স্বর্ণ চোরাচালানের একজন অংশীজন বা সুবিধাভোগী বা লাভের ভাগ পাওয়া ব্যক্তি। বৃহত্তর যশোর অঞ্চলের যারা রাজনীতিবিদ, তারাও এই স্বর্ণ চোরাচালানের যে লাভের ভাগ, তারাও সেটা পেয়ে থাকেন। কিন্তু আলোচনায় তাদের নাম আসছে না এখন পর্যন্ত। খুলনা বা যশোরের এই জায়গাটা এখনও পর্যন্ত অস্পষ্ট, আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আরেকটা জায়গা অস্পষ্ট, সেটি হচ্ছে ব্যবসায়ীরা। স্বর্ণ চোরাচালানের সঙ্গে স্বর্ণ স্মাগলিংয়ের বা পাচারের একটা সম্পর্ক আছে। কিন্তু এই ব্যবসার যারা বড় বড় পাচারকারী, সেই বড় বড় পাচারকারীরা, পুলিশেরই একটা সোর্স বলছে, একটা অংশ বলছে যে তারা এখনও ধরাছোঁয়ার বাইরে, অথবা তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রেখে রাজনীতিবিদদেরই শুধু এখানে অভিযুক্ত করা হচ্ছে। এবং অভিযুক্ত যে অন্যায়ভাবে করা হচ্ছে তা নয়, রাজনীতিবিদরাও এর সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ শেষ পর্যন্ত গিয়ে ধরা পড়ছেন বা বিপদে পড়ছেন রাজনীতিবিদরা, শেষ পর্যন্ত গিয়ে ব্যবসায়ীরা বা এই রাজনীতিবিদদের যারা গডফাদার, তারাও এর বাইরে থেকে যাচ্ছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আলোচনার বা তদন্তের এই পর্যায়ে এটা মন্তব্য করে দেয়া যায় না যে তারা সবাই বাইরে থাকছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা সত্যের খুব কাছাকাছি চলে এসেছি, লাশ শনাক্ত হলে, অর্থাৎ বডি শনাক্ত হলে প্রকৃত তথ্য জানা যাবে কারা এর সঙ্গে সম্পৃক্ত। আমরাও বিশ্বাস রাখতে চাই
যে প্রকৃত সত্য জানা যাবে, কারা এর সঙ্গে জড়িত, আনোয়ারুল আজিমকে কেন তিনি স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত, কেন এরকম স্বর্ণ চোরাচালানিকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কেন তাকে এমপি বানানো হয়েছিল, এবং কেন তিনি ভারতে গিয়ে খুন হলো এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, এবং কোন ব্যবসায়ীরা আনোয়ারুল আজিমের সঙ্গে এই স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা কত বড় ব্যবসায়ী, তারা সমাজের পরিচিত মুখ নিঃসন্দেহে, তাদের কথা জানা যাবে কিনা তদন্তে। আরও রাজনীতিবিদ যারা, অর্থাৎ আনোয়ারুল আজিমের যারা গডফাদার, তাদের কথা জানা যাবে কিনা, সেদিকে তদন্ত হবে কিনা। আগামী দিনগুলোতে এই প্রশ্নগুলো সামনে থাকবে। অর্থাৎ একজন আনোয়ারুল আজিম এমপি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা খুব বড় রকমের প্রশ্নের মুখে পড়েছেন, কিন্তু সেই প্রশ্নের মুখে পড়ে তারা নিজেরা সংশোধিত হবেন। আওয়ামী লীগ নিজেদেরকে পুনরায় মূল্যায়ন করবে, আত্মজিজ্ঞাসা করবে যে আমরা কাদেরকে মনোনয়ন দেই। ওই পাপলুর মতো একজনকে মনোনয়ন দিলে সে কুয়েতে গিয়ে গ্রেপ্তার হবে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আনোয়ারুল আজিমের মতো স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অভিযুক্ত একজনকে মনোনয়ন দিলে তিনি ভারতে গিয়ে খুন হবেন। তখন ভারতের গণমাধ্যমে আলোচনা হবে যে কারা বাংলাদেশের এমপি, কারা বাংলাদেশের জনপ্রতিনিধি। এই বিষয়গুলো কি ক্ষমতাসীন আওয়ামী লীগ বিবেচনা করবে? বিবেচনা করে দলকে পুনর্গঠন করবে, সংশোধন করবে? এই এত অপকর্মের ভাগিদার যারা, তাদেরকে বাদ দিবে, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে? আমরা জানি না। তবে এই প্রশ্নগুলো সামনে আছে, এই প্রশ্নগুলো আগামী দিনগুলোতে সামনে থাকবে। উত্তর পাওয়া যাবে আমি সেটা প্রত্যাশা করছি না, কিন্তু প্রশ্নগুলো থাকবে সামনে।